আমার নাম নব্বা। আমি তরুণ হওয়ার সাথে সাথে খুব সুন্দরীও ছিলাম। আমার বয়স ছিল ২৯ বছর। বাকি মেয়েদের মতো আমার মনেও বিয়ে করার চিন্তা আসত, কিন্তু আমি অসহায় ছিলাম। আমি চেয়েও নিজের বিয়ে করতে পারতাম না, কারণ যখন আমার বয়স ১৪ ছিল তখন আমার বাবা আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। সেই সময় আমার ৫ বছরের এক ভাই এবং ৮ বছরের এক বোন ছিল। আমার মা আমার বাবার মৃত্যুতে খুব খারাপভাবে কাঁদছিল এবং কাঁদতে কাঁদতে বলছিল যে আপনি এই পৃথিবী ছেড়ে কেন চলে গেলেন, আমার ওপর ৩টে বাচ্চার বোঝা ফেলে গেলেন। এখন এই বাচ্চাদের লালন পালন কে করবে? বড় মেয়ে তো তাও ১৪ বছরের। এই ছোট ২ বাচ্চাকে আমি আপনাকে ছাড়া কিভাবে বাঁচতে শেখাব, কিভাবে তাদের লালন পালন করব? সেই সময় আমি ভেবে নিয়েছিল যে আমি আমার মায়ের সাহারা হব। আমার মা কোনো মতে আমাকে লেখাপড়া শিখিয়েছিল এবং পরে বড় হয়ে আমি আমার মায়ের সাহারা হয়ে গিয়েছিলাম। আমার মা মানুষজন বাড়িতে কাজ করত। আমার মা কাপড়ও সেলাই করত। এত কাজ করার পরেও তিনি আমাকে এই অবস্থান পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তো বিনিময়ে আমাকেও আমার মায়ের সাহারা হতেই হতো। পড়াশোনা শেষ করার পর আমি চাকরি করতে শুরু করে দিয়েছিল। চাকরি করার ৭ বছর হয়ে গিয়েছিল। আমার যোগ্যতা দেখে আমাকে নিজের কোম্পানিরই বড় পদে রাখা হয়েছিল, যেখানে আমার বেতনও বেশি ছিল। আমি আমার ২ ছোট ভাই বোনকেও পড়াচ্ছিল। আমার মা তো এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল। আমার মাকে মানুষ বলতো যে তোমার মেয়ে তরুণ, সুন্দরী, ওর বিয়ের কথা ভাবো, আর কতকাল মেয়েকে দিয়ে চাকরি করাবে। কিন্তু আমার মা তাদের বলে দিত যে আমার মেয়ে এখন বিয়ে করতে চায় না, কারণ আমি আমার মাকে বিয়ে করার জন্য মানা করে রেখেছিল। আমি আমার ২ ভাই বোনকে আগে সফল হতে দেখতে চাইছিল, তারপরে আমার বিয়ে করার কথা ছিল। কারণ যদি আমার বিয়ে আগে হয়ে যেত তবে আমার ভাই বোন এবং আমার বৃদ্ধ মায়ের খেয়াল কে রাখত? আমার বিয়ের কোনো তাড়া ছিল না। এখন পর্যন্ত যা কিছু চলছিল একদম ঠিক চলছিল। চাকরি পাওয়ার পর আমার আর কোনো সমস্যা হয়নি। আমি কোনো ছেলেকে ভালোবাসতাম না। এর কারণ ছিল এই যে আমার প্রেম ভালোবাসা করার সময়ই ছিল না। আমি শুনেছিলাম যে যারা কাউকে ভালোবাসে তারা তাকে সময় এবং গুরুত্ব দেয়, সেটাই তাদের ভালোবাসার আসল প্রমাণ হয়। কিন্তু আমার কাছে এই সব কিছু করার মতো সময় ছিল না। আমি নিজের খেয়ালই খুব কষ্টে রাখতে পারতাম। সারাদিন আমার দপ্তরেই কেটে যেত। তবে ৭ বছরে এতটুকু বদল অবশ্যই এসেছিল যে এখন আমি নিজের ইচ্ছে মতো দপ্তরে যেতাম। আমি খুব যোগ্য ছিলাম এবং নিজের পরিশ্রমের ফলে কোম্পানিতে সবার বিশ্বাস জিতে নিয়েছিল। জীবনের যত সমস্যা ছিল সেগুলো অনেক বছর আগেই কেটে গিয়েছিল এবং এই কঠিন পরিস্থিতি থেকে বের হয়েই আমি একটা ভালো জীবন কাটাতে শুরু করেছিলাম এবং নিজের ভাই বোনকেও একটা ভালো জীবন দিচ্ছিল। আমার জীবন খুব কঠিন তো ছিল, কিন্তু মা আর ভাই বোনের খাতিরে আমাকে এই সব কিছু করতে হতো। আমার কিছু বান্ধবীও ছিল যারা রবিবারে আমার সাথে দেখা করত। আমার সব বান্ধবীরই প্রেমিক ছিল এবং তারা সবাই তাদের ভালোবাসত ও তাদের সাথে বিয়েও করতে চাইত। যখন আমি তাদের তাদের প্রেমিকের সাথে কথা বলতে দেখতাম তখন আমার খুব ভালো লাগত। মন চাইত যে কাশ আমারও যদি কেউ এতটা ভালোবাসার মানুষ থাকত। তারা আমাকে তাদের প্রেমিকের কিছু ভালোবাসার কথাও বলতো। সেগুলো শুনে শুনে আমি ভাবতাম যে কাশ আমার জীবনেও যদি এই সব কিছু হতো, তবে আমার জীবনটাও বান্ধবীদের মতো সুন্দর হয়ে যেত। কিন্তু এমনটা তো তখনই হতে পারে যখন আমার জীবন থেকে সব সমস্যা চলে যাবে। তারপর আমি ভেবেছিলাম যে আমার সবুর করা উচিত এবং নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত। একদিন না একদিন ঈশ্বর আমার প্রার্থনা অবশ্যই শুনবেন। আমিও কোনো ভালো জীবনসঙ্গী পাব। কিন্তু তারপর আমি নিজেই নিজেকে প্রশ্ন করতাম যে আসলে এমনটা কবে হবে? আমার বয়স এখন ২৯ বছর। ৩-৪ বছর আর কেটে গেলে আমার বিয়ের বয়সও চলে যাবে। না জানি সবকিছু কবে ঠিক হবে। আমি শুধু সবসময় ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করত যে সবকিছু যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমিও আমার জীবনসঙ্গীর সাথে একটা সুখময় জীবন কাটাতে পারি। কিন্তু তার আগে আমার পরিবারের লোকজনের জীবন যেন আরও ভালো আর সহজ হয়ে যায়। আমার মা সবসময় আমার বিয়ের চিন্তায় থাকত। তিনি এটাই বলতেন যে নিজের ভাইবোনের ভবিষ্যৎ শুধরানোর চক্করে তুমি নিজের জীবনের সুখগুলোকে নিজের মনেই চেপে বসে আছো। আমার মা আমাকে বোঝাত যে ঈশ্বর তোমাকে এর ভালো ফল দেবে। তুমি দেখো, তুমি একটা ভালো জীবনসঙ্গী অবশ্যই পাবে। তুমি যে এত সময় ধরে আমাদের সবার জন্য পরিশ্রম করছো, দেখো, যে ছেলের সাথে তোমার বিয়ে হবে সে তোমাকে তার ঘরের রানী করে রাখবে। আমি মায়ের এমন কথায় খুব খুশি হতো এবং মনে মনে ভাবত যে কাশ মায়ের সব দোয়া সত্যি হয়ে যেত। আমাদের এমন কোনো আত্মীয়ও ছিল না যে আমাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে পারত, কারণ বাবার মৃত্যুর পরই তার সব আত্মীয় আমাদের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিল। যেখানে মায়েরও খুব একটা আত্মীয় ছিল না, শুধু আমাদের এক মামা ছিল। তিনি নিজের পরিবারের সাথে অন্য দেশে থাকত।
হ্যাঁ, এতটুকু অবশ্যই ছিল যে তাদের সাথে আমাদের মাঝে মধ্যে ফোনে কথা হতো, কিন্তু তিনি কখনো এখানে আসত না। বিয়ে নিয়ে আমি নিজেকে যতটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করত, আমার আবেগ ততটাই আমার উপর চেপে বসত, বিশেষ করে রাতের বেলায়। আর আমার বয়সের যত মেয়ে ছিল তাদের সবার তো বিয়ে হয়ে গিয়েছিল, এমনকি তাদের একটা দুটা বাচ্চাও ছিল। যখন আমি রাতে একা থাকত তখন ভাবত যে কাশ আমারও কোনো প্রেমিক থাকত, তবে আমি তার সাথে নিজের একাকিত্ব দূর করতে পারত। দেখা করতে পারছি না তো কি হয়েছে, ফোনেই কথা বলতো। আমার যে বিবাহিত বান্ধবীরা ছিল তাদের সাথে তো আমি দেখাই করত না, কারণ তারা এখন যখনই আমার সাথে দেখা করত নিজেদের বিবাহিত জীবনের গল্প শোনাতে শুরু করে দিত, আর তাদের গল্প শুনে আমার মন ব্যাকুল হয়ে উঠত। কিন্তু আবার নিজের ভাই বোনের ভবিষ্যতের কথা ভেবে আমাকে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ করতে হতো। এমনটা নয় যে আমি বিয়ে করার জন্য অস্থির হয়ে উঠছিলাম, শুধু আমার নিজের জন্য একটা আশ্রয়ের প্রয়োজন ছিল, যেমনটা আজকালকার যুগে হয়। এটা নতুন যুগ, এবং আজকালকার যুগে সব মেয়ের কাছেই তার সুখ দুঃখ ভাগ করার জন্য তার সঙ্গী থাকে। আমার তো ভাই বোনও এমন ছিল না যারা আমার সাথে হাসি ঠাট্টা করতে পারত বা কিছুটা সময় কাটাতে পারত। তারা তো বেশিরভাগ সময় নিজের পড়াশোনায় ব্যস্ত থাকত। আমার সাথে কথা বলার বেশি সময় তারা পেত না। আমার বোনের গ্র্যাজুয়েশন শেষ হতে চলেছিল, পড়াশোনার পর তাকে চাকরি করতে হতো, আর ভাই এখনও পড়াশোনা করছিল। আপাতত জীবন এভাবেই কাটছিল, এবং তারপর দেখতে দেখতে আমার বয়স ৩০ বছর হয়ে গেল। আমার মা আমাকে বলল যে আমি তোমার জেদ আর মানব না, তুমি সারা জীবন আমাদের জন্য অনেক কিছু করেছ, চাকরি করতে করতে তুমি বিয়ের বয়স পার করে দিলে। তোমার ছোট বোনের চাকরি হয়ে গেলেই আমি তোমার বিয়ে দিয়ে দেব, যাতে তোমার ঘর সংসার হতে পারে। আমি মাকে বলেছিল যে মা, শুধু বোনের চাকরি হলেই কিছু হবে না, আগে ভাইয়েরও চাকরি হোক, তারপর আমি বিয়ে করে নেব। মা বলতে লাগল যে না বাবা, এভাবে তো অনেক সময় লেগে যাবে। আমি মাকে কোনো মতে বুঝিয়ে শান্ত করে দিতাম। আমার নিজের স্কুটি ছিল, এবং এই স্কুটি দিয়েই আমি দফতরে আসা যাওয়া করত। একদিন আমি দেখল যে একটা ভিখারি বেশ কয়েকদিন ধরে আমাদের মহল্লায় ভিক্ষা করছে। এমনিতে আমাদের মহল্লা বেশ বড় ছিল, কিন্তু আমি তাকে গত ১ সপ্তাহ ধরে প্রতিদিন এখানে দেখছিল। একদিন আমি আমার স্কুটি থামিয়ে তাকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। না জানি কেন তাকে দেখে আমার পা থমকে গিয়েছিল। সেই ভিখারি ছেঁড়া ফাটা পোশাক পরে নোংরা অবস্থায় ছিল। আমার তার ওপর মায়া হলো। আমি তাকে ডাক দিয়ে নিজের কাছে ডাকল এবং নিজের ব্যাগ থেকে ১০০ টাকার একটা নোট বের করে তাকে দিয়ে দিল। আমি তাকে বলল যে এখন আমার কাছে খুচরো টাকা নেই, এখন এটাই রাখো। আমার কথা শুনে সে হাসল এবং সেই টাকা তার ঝোলায় ভরে নিল। এখন আমি আসা যাওয়ার পথে সেই ভিখারিকে টাকা দিয়ে দিত। একবার তো আমি তাকে ফুটপাথেও দেখেছিল, সেখানে সে ভিক্ষা করছিল। আমি তখনও নিজের স্কুটিতে ছিলাম এবং রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমি তখনও তাকে টাকা দিয়ে দিয়েছিল। এখন এমনটা প্রতি ২-৩ দিন পরপর হতে লাগল যে আমি বাড়ি পৌঁছনোর আগেই সে আমাদের মহল্লায় দাঁড়িয়ে আমার অপেক্ষা করত এবং দেখত যে আমি আমার দরজায় এসে গেছি, অমনি সে আমার কাছে এসে টাকা চাইত। আমি তাকে টাকা দিয়ে দিত, কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার ছিল যে সে আমার থেকে টাকা নেওয়ার পর না জানি কতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে থাকত। আমি তার দৃষ্টি এড়িয়ে বাড়ির ভেতরে চলে যেত, এবং পরের দিনও সে এমনটাই করত। আমি তার দৃষ্টিতে খুব বিরক্ত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল না যে সে আমাকে এতটা অসহায় দৃষ্টিতে কেন দেখে। আমি ভাবল যে হয়তো সে ক্ষুধার্ত হবে, আমার মাঝে মধ্যে তাকে খাবার দিয়ে দেওয়া উচিত। তাই রাতের বেলা খাবার খাওয়ার পর যখন আমি জানালা দিয়ে নিচের দিকে তাকালো, তখন সে আমার বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। আমি তাকে ডাক দিয়ে আমার দরজার কাছে আসতে বলল। আমি খাবার প্যাক করে তাকে দেওয়ার জন্য গেল। আমি তাকে খাবার দেওয়ার সাথে সাথেই আবার চমকে গিয়েছিল, কারণ সে খুব অদ্ভুত দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ হয়ে গেল তার দৃষ্টি আমার মুখ থেকে সরছিল না। সে যেভাবে আমার হাত থেকে খাবার নেওয়ার জন্য নিজের হাত বাড়িয়ে দিয়েছিল, তার হাতও সেভাবেই ছিল। সে নিজের হাত পেছনে টানছিল না। আমি তাকে বলল যে কি হয়েছে, এভাবে আমাকে কেন দেখছ, খাবার নাও আর এখান থেকে যাও। হঠাৎ আমার কথা শুনে সে হুঁশে এলো এবং খাবার নিয়েই সে পেছনে ফিরে যেতে লাগল। আমি সেই সুযোগে দরজা বন্ধ করছিল যখন সে আবার সামনে এগিয়ে এসে ফিরে আমাকে দেখা শুরু করে দিল। আমার মনে হলো যে এই ভিখারি পাগল হয়ে গেছে। এটা ভেবে আমি দরজা বন্ধ করে নিজের ঘরে চলে আসলো। আমি দেখছিল যে সেই ভিখারি এখন বেশিরভাগ সময় আমাদেরই মহল্লায় কোথাও না কোথাও নজরে পড়ে যেত। তাই আমি একদিন তার সাথে কথা বলল এবং তাকে বলে দিল যে তুমি প্রতিদিন রাতের খাবার আমাদের বাড়ি থেকে নিয়ে যেও, মনে হচ্ছে তুমি একটু বেশিই গরিব। তখন সে বলতে লাগলো যে হ্যাঁ, এখানে আমার কেউ নেই, আপনি যদি আমাকে খাবার দেন তবে আপনার বড় কৃপা হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি রাতের বেলা খাবার নিতে চলে এসো। তারপর সে রাতের ঠিক সঠিক সময় খাবার নিতে চলে এলো।
আমার মাকেও আমি বলে দিয়েছিল যে একটা ভিখারি আছে, আমি তাকে বলে দিয়েছি যে সে রাতের বেলা আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যাবে, আপনি সেই সময় খাবার প্যাক করে দেবেন। মা বলতে লাগলো যে চলো, এটা তো ভালো হলো, কোনো ক্ষুধার্তকে খাওয়ানো খুব ভালো ব্যাপার, তুমি খুব ভালো কাজ করেছো মা। তখনই দরজায় আওয়াজ হলো এবং আমি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল যে সেই ভিখারি। মা জলদি আমাকে খাবার প্যাক করে দিল এবং আমি সেই ভিখারিকে দেওয়ার জন্য গেল। আজ যখন আমি তাকে খাবারের ডিব্বা দিল, তখন সে আমার হাত ধরে ফেলল এবং বলতে লাগলো যে আমাকে আপনার সাথে কিছু কথা বলতে হবে। তার হাত ধরাতে আমি খুব ঘাবড়ে গিয়েছিল। আমি এদিক ওদিক তাকালো যে সে আমার সাথে কেমন আচরণ করছে। সে যখন আমার মুখে ভয় দেখল, তখন বলতে লাগলো যে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই ম্যাডাম, আমাকে আপনার সাথে কিছু জরুরি কথা বলতে হবে। আমি বললাম, তোমার কি কিছু চাই নাকি? তোমার টাকার দরকার না আরও খাবার চাই? তখন সে বলতে লাগলো যে না না, আমার আপনার থেকে এই ধরনের কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমি শুধু আপনাকে আমার মনের অবস্থা শোনাতে চাই। আমি বলতে লাগলো যে তোমার কথার মানে কি? আচ্ছা বলো, তুমি কি বলতে চাও? তখন সে বলতে লাগলো যে আমি আপনাকে পছন্দ করতে শুরু করেছি, না জানি কত সময় ধরে আমি আপনাকে দেখছি, আপনি আমার মনে ধরেছেন। যখন একবার আপনার মুখ দেখে নেই, তখন মন চায় যে আপনার মুখ থেকে নিজের দৃষ্টি আর না সরাই। তার কথা শুনে আমার রাগ হয়ে গিয়েছিল। আমি বললাম, তুমি এই ধরনের ফালতু কথা কেন বলছো? তোমার লজ্জা লাগে না এমন কথা বলতে? দেখতে তো তোমাকে গরিব মনে হয়, কিন্তু কথা তো খুব ভালোবাসার বলছো। তোমার মতো গরিব ভিখারির এমন কথা বলতে লজ্জা লাগে না? তখন সে বলতে লাগলো যে লজ্জা তো তার লাগে ম্যাডাম যে কিছু ভুল করে, আমি কিছু ভুল করছি না, শুধু আমার আপনার সাথে প্রেম হয়ে গেছে এবং আমি আমার ভালোবাসার প্রকাশ সরাসরিভাবে আপনার কাছে করছি। আমি বললাম যে নিজের আজেবাজে কথা বন্ধ করো আর এখান থেকে যাও। যদি তোমার খাবার চাই তবে কাল থেকে এসো, না হলে এই ধরনের কথা বললে আমি পুরো মহল্লায় চিৎকার করে সবাইকে বলে দেব যে তুমি আমার সাথে খারাপ কথা বলছো। সে বলতে লাগলো যে আমি কাউকে ভয় পাই না, শুধু আমি আপনাকে পছন্দ করতে শুরু করেছি, আপনি কি আমাকে বিয়ে করবেন? তার কথা শুনে তো আমি চমকে গিয়েছিল। আমি তাকে এত কথা শুনিয়েছিল, তবুও তার ভেতরে এত আত্মবিশ্বাস ছিল যে সে আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছিল। আমি তাকে তাড়াতাড়ি খাবার ধরিয়ে দিল এবং ঝটকায় তার মুখের ওপরই দরজা বন্ধ করে আমি নিজের ঘরের ভেতরে চলে আসলো। তার কথাগুলো আমার খুব অদ্ভুত লাগছিল এবং সারা রাত আমি তার কথাগুলো নিয়ে চিন্তাভাবনা করতে থাকল। আমি খুব চিন্তিত ছিল। পরের দিন যখন আমি দপ্তরে গেল, তখন আমার বান্ধবী আমার দুশ্চিন্তার কারণ জিজ্ঞেস করতে লাগল। তখন আমি সেই ভিখারির কথা তাকে জানালো। তখন আমার সেই বান্ধবী বলতে লাগল যে আমি তোমাকে বলছি যে সেই ভিখারি তোমাকে বিয়ের কথা কেন বলে গেছে। আমি বললাম, বলো, সে এমনটা কেন করল? তখন সে বলতে লাগল যে তুমি একটা শিক্ষিত সুন্দরী মেয়ে, যত টাকা উপার্জন করো। ও ভেবেছে যে আমি এমন মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ফেলি, আর তারপর ও যা রোজগার করে আনবে সেটা আমারই হবে, আর এইভাবে তাকে আর ভিক্ষাও করতে হবে না। ও তোমাকে বোকা ভাবছে। আমি বললাম, তুমি ঠিকই বলছো, সেই ভিখারির বোকা বানানোর জন্য আমিই জুটেছিল। ওর কি মনে হয় যে সেই ভিখারির সাথে আমি বিয়ে করতে রাজি হয়ে যাব? তুমি দেখো, ও খুব নোংরা অবস্থায় আসে, আমি তো কি, কোনো মেয়েই ওকে পাত্তা দেবে না। আমার বান্ধবী বলতে লাগল যে সামনে থেকে ও যদি এসে তোমাকে এই সব কিছু বলে, তবে ওকে ধমক দিয়ে দিও যে তুমি পুলিশে ওর রিপোর্ট করে দেবে, তখন ও নিজেই ভয় পেয়ে যাবে। আমি বললাম, তুমি একদম ঠিক বলছো, আমি এমনটাই করব। আমি আমার বান্ধবীর কথা বুঝতে পেরেছিল এবং এখন মানে বুঝতে পেরেছিল যে সেই ভিখারি আমাকে এমন কেন বলে গিয়েছিল। ও না জানি এইভাবে মহল্লার কত মেয়েকে নিজের কথায় ভোলায়, কিন্তু আমি ওর কথায় আসার মতো ছিল না। পরের দিন যখন সে ভিখারি এলো এবং আমি তাকে খাবার দিতে গেল, তখন সে আবার আমার কাছে সেই একই কথা বলল। এইবার আমি চড়া গলায় তাকে বলল যে তুমি ভিখারি, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি। যদি তোমার জায়গায় অন্য কেউ হতো, তবে এই মুহূর্তেই চিৎকার করে মহল্লাবাসীদের দিয়ে তাকে মার খাওয়াতো। শান্তিতে এখান থেকে চলে যাও, এর আগে যে আমি কোনো ভুল পদক্ষেপ নিই। কিন্তু এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিল যে সে আমার কথা শুনে হাসতে শুরু করেছিল। সে বলেছিল যে আমি কাউকেই ভয় পাই না, আমার শুধু তোমার সাথে প্রেম হয়েছে। তুমি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিও না, সরাসরি আমাকে বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি তাকে বলল যে তুমি খুব চালাক জিনিস, আমি তোমার আসল রূপের কথা জানতে পেরে গেছি। যখন আমি তাকে এই কথা বললাম, তখন হঠাৎ তার মুখের ভাব বদলে গিয়েছিল এবং সে বলতে লাগল যে তুমি আমার ব্যাপারে আসলে কি জানতে পেরেছ। আমি বললাম যে আমি সব কিছু জানি, যে তুমি কে আর তোমার মাথায় কি চলছে। আমার এই কথায় আবার সে আমাকে অবাক হয়ে দেখল। সে বলতে লাগলো যে তুমি কি বলতে চাও, আর কি জানো তুমি আমার ব্যাপারে, একটু আমাকেও তো বলো। আমি বললাম যে তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তোমার এটাই মনে হচ্ছে যে আমি তোমার ভালোবাসার জালে ফেসে যাব, আর তারপর আমি যত টাকা রোজগার করি তা নিয়ে তুমি নিজের জীবনে মজা করবে। আমার এই কথা শুনে সে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং বলতে লাগলো যে আচ্ছা, তো এই ব্যাপার। সে বলল, তো ঠিক আছে,
তুমি তোমার খাবার আর তোমার ভিক্ষাও নিজের কাছে রাখো। যদি তুমি এটাই মনে করো তবে আমার তোমার থেকে তোমার ভিক্ষাও চাই না। এটা বলে সে দরজা থেকে ফিরে গেল এবং আমি খুব অদ্ভুত এক চিন্তা নিয়ে সেখানেই দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। আজ সে খাবারও নেয়নি। আমি ভাবল যে এটা তো খুব আত্মসম্মানী মানুষ, আমার এত কথা বলার পর খাবারও নিয়ে গেল না। আপাতত আমি খাবারের ডিব্বা হাতে নিয়ে নিজের ঘরে চলে আসলো। তখন আমার ছোট বোন বলতে লাগল যে দিদি, আপনি কার সাথে কথা বলছিলেন? তখন আমি তাকে জানালাম যে একটা ভিখারি এসেছিল, তাকে খাবার দিতে হয়েছিল। তো সে বলতে লাগলো যে ভিখারি খাবার কেন নিয়ে গেল না? আপনি তো খাবার ফেরত নিয়ে চলে এসছেন। আমি আমার বোনকে বলল যে জানি না কেন নিয়ে গেল না। আমি সেই ডিব্বা রান্নাঘরে রেখে নিজের ঘরে ফিরে আসলো এবং ভাবতে লাগল যে আসলে এই ভিখারি আমার কাছে কি চায়। আপাতত আমি এই কথাটাকে নিজের মাথা থেকে বের করার চেষ্টা করেছিল। আমার যতটা সম্ভব আমাকে নিজের কেরিয়ারে মন দিতে হবে, এই ফালতু কথায় নয়। বেশ কয়েকদিন এভাবেই কেটে গিয়েছিল। সেই ভিখারির সাথে আমার দেখা হতো, আমি তাকে ডাক দিয়ে টাকা দেওয়ার জন্য ডাকত, কিন্তু সে আমার ভিক্ষা নিতে আসতই না। আর এখন খাবার নিতে আসা তো সে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। কিন্তু সে আমাকে যেখানেই দেখত, আর যদি আমাকে দেখে নিত তবে আমাকে শুধু দেখেই যেত। না জানি তার এমন আচরণের কি মানে ছিল। বেশ কয়েক মাস এভাবেই কেটে গিয়েছিল। আমি তাকে মাঝে মধ্যে দেখত, ১-২ বার তো আমি তাকে আমার দপ্তরের আশেপাশেও দেখেছিল, কিন্তু প্রতিবার সে একা থাকত। হয়তো সেই বেচারার এই পৃথিবীতে কেউ ছিল না, শুধু সে আমাকে এক নজরে দেখত। আমার এখন তার ওপর মায়া হতে লাগল। সে কি সত্যি আমাকে ভালোবাসত? কারণ এখন অনেকটা সময় হয়ে গিয়েছিল এবং এখনও পর্যন্ত সে আমার সাথে কথা বলার চেষ্টাও করেনি। আমার ডাক দেওয়া সত্ত্বেও সে আমার থেকে দূরে দূরে থাকত। যদিও সে আমাকে দূর থেকে দেখত, কিন্তু এখন আমার কাছে আসার সে সাহস করেনি, না আমার ভিক্ষা নেওয়ার জন্য আর না আমার সাথে কথা বলার জন্য। একদিন আমি আমার ঘরে শুয়ে খুব গভীর চিন্তায় ডুবেছিল এবং এই ভিখারির ব্যাপারে ভাবছিল যে ও কি সত্যি আমাকে ভালোবাসে। যদি ওর আমার সাথে প্রেম না থাকত তবে ও আমাকে এমন অসহায় দৃষ্টিতে দেখত না যেভাবে আগে দেখত। আর যদি ও আমাকে বোকা বানানোর চেষ্টা করত তবে ও আমার একবারের বকুনিতে আবার তো আমার পেছনে লাগতে পারত। ও তো আমার সাথে সম্পর্কই শেষ করে দিল, কিন্তু ওর চোখে আমি নিজের জন্য ভালোবাসা এখনও দেখতে পাই। তারপর আমি একটা সিদ্ধান্ত নিয়েছিল, যা আমার জন্য ভুল তো অবশ্যই ছিল, কিন্তু আমি কি করত? আমার ওর ওপর মায়া হতে লাগল এবং হয়তো আমিও ওর ওপর নিজের মন হারিয়ে ফেলেছিল। আমার জন্য এমনটা করা সঠিক তো ছিল না, কারণ ওর আর আমার কোনো মিল ছিল না। আমি একজন শিক্ষিত, সুন্দরী, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যে ভালো টাকা রোজগার করে নেয়। যেখানে ও কি ছিল? ও তো একটা সাধারণ দেখতে ছেঁড়া ফাটা পোশাক পরা নোংরা অবস্থায় গরিব ভিখারি ছিল, যে না জানি কোথায় থাকে, কোথায় ঘুমায়, আর না জানি কত মানুষের ঘর থেকে ভিক্ষা নিয়ে সে নিজের দিন কাটায়। অনেকবার তো আমার মন বলতে লাগলো যে আমার ওর দিকে খেয়াল দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু আবার যখন আমি দেখলাম যে ওই একজন মানুষ যে এখনও পর্যন্ত আমাকে ভয় না পেয়ে দেখে চলেছে এবং নিজের দৃষ্টির দিবানা করে ফেলেছে, আমি ভাবলুম যে যদি ও সত্যি আমার সুবিধা নিতে না চায় তবে আমি ওকে বিয়ে করে নেব এবং আমি ওকে কোনো ছোটোখাটো ব্যবসাও করিয়ে দেব, আর নিজেও নিজের চাকরি ছাড়ব না। এভাবেই আমার জীবন কেটে যাবে। আমার টাকার কোনো লোভ নেই, আমার তো শুধু ভালোবাসা আর গুরুত্বের ক্ষুধা আছে। ও আমাকে সারা জীবন ভালোবাসা দিক, আমার খেয়াল রাখুক, শুধু আমার জন্য এটাই অনেক। আর পরের দিনই আমি সেই ভিখারির সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপারেই ছিল যে গত ২-৩ দিন ধরে তাকে কোথাও দেখা যাচ্ছিল না, না জানি সে কোথায় চলে গিয়েছিল। কিন্তু তারপর একদিন সে আমাকে শপিং মলের বাইরে নজরে এলো, যখন আমি আমার বান্ধবীদের সাথে কেনাকাটা করার জন্য গিয়েছিলাম। আমি এই ব্যাপারে আমার বান্ধবীদের কিছুই জানাইনি। আমি জানতাম যে তারা আমার মজা ওড়াবে, কারণ তাদের যে প্রেমিক ছিল, কেউ ডাক্তার, তো কেউ ইঞ্জিনিয়ার, তো কেউ আবার বড় লোকের ছেলে। কিন্তু যখন তারা এটা জানতে পারত যে আমি একটা ভিখারির পেছনে যাচ্ছি, তবে তারা আমার খুব মজা ওড়াত। আমি তাদের থেকে লুকিয়ে সেই ভিখারির সাথে দেখা করার জন্য চলে গিয়েছিলাম। যেখানে আমরা ছিলাম সেটা খুব ভিড় জায়গা ছিল, তাই আমি তাকে পার্কে চলার জন্য বলেছিল। সে আমার সাথে সাথে পার্কে চলে গেল। সেখানে যাবার পর আমি তাকে বলেছিল যে তুমি আমাকে এত কেন অপলক দৃষ্টিতে দেখো? তখন সে বলতে লাগল যে তোমার চিন্তা অনুযায়ী আমি তোমাদের ঘরের খাবার নেওয়াও বন্ধ করে দিয়েছি, কারণ তোমার মনে হয় যে আমি তোমার সুবিধা নিতে পারি। এখন আমার দৃষ্টি তোমার মুখে গিয়ে আটকে যায়, তো এতে আমার কোনো ভুল নেই। আমি আমার দৃষ্টির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমি নিজের ওপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে পারি। যখনই তুমি আমার সামনে আসো, আমার দৃষ্টি তোমার মুখের দর্শন করতে থাকে। আসলে আমি তোমাকে ভালোবাসি, কি করব? আমি তোমার মতো সুন্দরী মেয়ে আজ পর্যন্ত কোথাও দেখিনি, আর আমি তোমাদের মহল্লার লোকেদের কাছ থেকে তোমার প্রশংসাও শুনেছিল। তখন থেকেই আমার মনে তোমার জন্য সম্মান আরও বেড়ে গিয়েছিল।
তোমাদের মহল্লার এক মহিলা বলছিল যে এই অসহায় মেয়েটা নিজের ভাইবোনের ভবিষ্যতের খাতিরে নিজের বিয়ে করেনি, বেচারি চাকরি করে নিজের আর নিজের পরিবারের পেট একাই চালাচ্ছে। তখন আমার উপলব্ধি হয়েছিল যে তোমার মতো মেয়ে এই পৃথিবীতে খুব কম আছে। তুমি খুব ভালো মেয়ে যে নিজের কথা না ভেবে নিজের পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছ। ব্যাস, তখন থেকেই আমি তোমার ওপর মন হারিয়ে ফেলেছিল। আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমি এক ভিখারি, আমিই বা তোমার কি সুবিধা নেব? তুমি চাইলে খালি হাতেও আমার কাছে আসতে পারো। আমার তোমার চাকরিরও কোনো প্রয়োজন নেই। আমি সারা জীবন ভিক্ষা করে হলেও তোমার শখ পূরণ করব, কিন্তু কখনো তোমাকে চাকরি করাবো না। সেই ভিখারির কথা শুনে হঠাৎ আমার মন গলতে শুরু করেছিল। তার আমার প্রতি এত চিন্তা ছিল। এখন আমার উপলব্ধি হল যে এই জীবনে আমার মা ছাড়া অন্য কেউ কখনো আমার জন্য এতটা চিন্তা করেনি। এ ছিল এমন এক মানুষ যার প্রশংসা আমার মন জয় করে নিয়েছিল। আর এখন আমি নিজেকে সামলাতে পারল না। আমি তাকে জানিয়ে দিয়েছিল যে আমিও তাকে ভালোবাসতে শুরু করেছি। এভাবে আমাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসার পর্ব শুরু হয়েছিল। আমি তাকে বলেছিল যে তুমি ভিখারি, এটা কেমন যেন অদ্ভুত লাগে। তুমি কি এই কাজ ছেড়ে অন্য কোনো কাজ করতে পারো না? সে বলতে লাগল, আমি খুব গরিব, আমার খুব বড় একটা বাধ্যবাধকতা আছে। তুমি শুধু প্রার্থনা করো আমার একটা কাজ আছে আর আমি যেন সেই কাজে সফল হতে পারি। তারপর আমি তুমি যেমন বলবে তেমনই হয়ে যাব। আমি জিজ্ঞেস করলাম, কোন কাজ? তো হঠাৎ সে আমার কথায় থেমে গেল এবং বলতে লাগল যে তুমি বেশি ভেবো না, তুমি বাড়ি যাও, আমি রাতে তোমাদের বাড়িতে খাবার নিতে আসব। তোমাদের বাড়ির খাবার খুব সুস্বাদু হয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এসো। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম এবং এখন বারবার ওর কথাই আমার মনে আসতে থাকত। প্রতিদিন সে আমার বাড়িতে খাবার নিতে আসত। এই সময় আমাদের মধ্যে অনেক কথা হতো। সে আমাকে বিয়ে করার কথা দিয়েছিল। আমার ওর সবথেকে ভালো দিক এটা লেগেছিল যে আমাদের একসাথে 2 মাস হয়ে গিয়েছিল। এই সময়ের মধ্যে সে শুধু আমার বাড়ির দরজা পর্যন্তই আমার সাথে দেখা করত। এছাড়া সে আমার কাছে আর কোনো দাবি করেনি। আমি দেখতাম আমার বান্ধবীলে তাদের প্রেমিকের সাথে দেখা করতে কখনো রুমে যেত, কখনো রেস্টুরেন্টে দেখা করত, তো কখনো তাদের সাথে শপিং করতে যেত। সেই তো আমাকে শপিং করাতে পারত না, কারণ সে গরিব ছিল, কিন্তু তার জন্য আমার বাড়ির দরজার চেয়ে ভালো কথা বলার জায়গা আর কিছুই ছিল না। ওকে আমার ভালো লাগতে শুরু করেছিল। ওর নাম ছিল সুনীল। লোকে বলে না, যার ওপর মন এসে পড়ে সে ভিখারি হলেও আপনার জন্য রাজা হয়ে যায়। আর আমার কাছে সুনীল এখন কোনো রাজার চেয়ে কম ছিল না। আমি ওকে খুব ভালোবাসতে শুরু করেছিল। আমি সুনীলকে বলেছিল যে যখনই আমার ভাই বোনের চাকরি হয়ে যাবে আমি তোমাকে বিয়ে করে নেব। সুনীলের এ ব্যাপারে কোনো সমস্যা ছিল না। সুনীল বলেছিল যে এই সময়ের মধ্যে আমিও নিজের একটা বাড়ি কিনে নেব। যখনই আমার নিজের বাড়ি হয়ে যাবে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। সুনীল বলতো যে তুমি যেমন বলবে তেমনটাই হবে, তুমি কারোর কথার চিন্তা করো না। এইভাবেই বেশ কয়েক মাস কেটে গিয়েছিল এবং আমাদের দুজনের ভালোবাসার কথা কেউ জানত না। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমার 2 ভাই বোনের চাকরি হয়ে গেলে আমি বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দিয়ে আমার সব টাকা সুনীলকে দেব, যাতে ও নিজের ব্যবসা করতে পারে এবং ভিখারি হয়ে ভিক্ষা করা বন্ধ করে দেয়। কারণ কোনো ভিখারির সাথে তো আমার মা আমার বিয়ে করাবে না। আমি তো সুনীলের ভালোবাসায় ডুবে গিয়েছিলাম এবং ওর জন্য পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলাম। আমি আমার জীবনে খুব খুশি ছিলাম, কারণ আমার চিন্তা করার মতো এবং আমার সাথে কথা বলার মতো এমন একজন মানুষকে আমি খুঁজে পেয়েছিলাম যে আমার সব সুখ দুঃখের সাথী ছিল। কিন্তু হয়তো কিছুদিন পরেই আমার এই সুখের নজর লেগে গিয়েছিল। সুনীল না জানি কোথায় চলে গিয়েছিল। একদিন যখন ওকে দেখা গেল না, তখন আমার মনে হলো হয়তো সে তার কোনো আত্মীয়ের বাড়ি গেছে অথবা তার শরীর খারাপ হয়েছে। কিন্তু সে তো কয়েকদিন ধরে এলো না এবং আমি ওর জন্য খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। না জানি সে আমাকে ভালোবাসার কথা দিয়ে কোথায় চলে গিয়েছিল। আমি ওকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। পুরো 1 মাস আমি ওর জন্য অস্থির ছিলাম। যেখানে যেখানে ওর সাথে এখনও পর্যন্ত আমার দেখা হয়েছিল আমি সেই সব জায়গায় গিয়েছিলাম, কিন্তু সুনীল যেন এই পৃথিবী থেকে উধাও হয়ে গিয়েছিল। ওর কোনো নাম নিশানাও আমি পাচ্ছিলাম না। আমি ওর জন্য খুব কাঁদছিলাম, ছটফট করছিলাম। আমি জানত না যে ও আমাকে এভাবেও ছেড়ে চলে যেতে পারে। অনেকদিন পর্যন্ত আমি এটাই ভাবতে থাকলাম যে হতে পারে ওর কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু সেটা কতদিনের হতে পারে? ওর তো একটু বেশিই সময় লেগে গেল। আমার কাছে ওর কোনো ঠিকানাও ছিল না, আর কোনো কন্ট্যাক্ট নাম্বারও ছিল না। না ছিল এমন কোনো মানুষ যার মাধ্যমে আমি সুনীলের কোনো খবর বের করতে পারত। আমি সুনীলের জন্য খুব ভেঙে পড়েছিলাম এবং শুধু চুপচাপ থাকত। আমি জানত না ও আমাকে মাঝপথে এভাবে একা ছেড়ে দিয়ে কষ্ট দেবে। আমার জীবনে আর কিছুই ভালো লাগছিল না। এরই মধ্যে আমার বোন এসে একটা সুসংবাদ শোনাল যে ওর চাকরি হয়ে গেছে।
এই কথায় আমার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু না জানি কেন আমার মন বিষণ্ণ ছিল। এভাবেই আরও কয়েক মাস কেটে গেল। আমার চোখে এখনও সুনীলের খোঁজ ছিল, কিন্তু সে এলো না। এবং এখন আমার এটাই মনে হতে লাগল যে সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। সে আমার সাথে ভালোবাসার দাবি করল, আর এখন সে না জানি কোথায় হারিয়ে গেল। কিন্তু আবার আমি এটাও ভাবত যে সে কখনো আমার সাথে কিছু ভুল করেনি। একে ধোঁকা দেওয়া বলে না। ধোঁকা তো তাকে বলে যখন কোনো ছেলে কোনো মেয়ের খারাপ ফায়দা তোলে। সেই বেচারা তো কখনো আমার সাথে নিভৃতে কথাও বলেনি। সে আমার দরজায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলতো, আর আশেপাশের মহল্লার কেউ পাশ দিয়ে গেলে সে চুপ হয়ে যেত, যাতে আমার চরিত্রে কেউ আঙুল তুলতে না পারে। তবে সে কোথায় চলে গিয়েছিল? এই প্রশ্ন আমি নিজে ছাড়া আর কাউকে করতে পারত না, কারণ সুনীলের ব্যাপারে আমি কাউকে কিছু বলিনি। এভাবে সুনীলের অপেক্ষা করতে করতে আমার পুরো ৮ মাস কেটে গেল, এবং এখন আমার চোখ ওকে খোঁজা ছেড়ে দিয়েছিল। কিন্তু এখনও আমার ওকে খুব মনে পড়ত। আমার মন থেকে ওর স্মৃতি মুছছিলই না। আমি একা একাই কাঁদত, আর দিন দিন রোগা হয়ে যাচ্ছিল। সবাই আমার রোগা হওয়ার কারণ জিজ্ঞেস করত। এখন আমি তাদের কি বলতো যে আমার কি অসুখ হয়েছে? এরপর মা আমাকে এক নতুন চিন্তা ধরিয়ে দিল। তিনি বললেন যে তোমার বোনের এখন চাকরি হয়ে গেছে, আর যেমনটা আমি তোমাকে আগেও বলেছিলাম, তোমার বোনের চাকরি হওয়ার পর আমি তোমার বিয়ে দিয়ে দেব। এই জন্যে আমি ২-৩ জনের কাছে তোমার বিয়ের কথা বলেছি। আমি মায়ের কথা শুনে চমকে গিয়েছিল, এবং আমি তাকে মানা করল যে এখন আমি বিয়ে করতে চাই না। আমি তো আপনাকে বলেছিল যখন ভাইয়েরও চাকরি হয়ে যাবে তখন আমি নিজেই বিয়ে করে নেব। মা বলতে লাগলেন যে এমনটা হবে না, তোমার বয়স পার হয়ে যাবে, তখন তোমার জন্য বিয়ের প্রস্তাব আসাও বন্ধ হয়ে যাবে। আমি মাকে বললাম যে কোনো ব্যাপার না, আমি সারা জীবন কুমারী হয়েই কাটিয়ে দেব। মা বলতে লাগলেন যে তুমি এগুলো কেমন কথা বলছো মা, এমনটা বলো না। তুমি কি সারা জীবন আমাদের নামেই কাটিয়ে দেবে? একদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, তোমার ভাই বোন নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, এবং পরে তাদেরও বিয়ে হয়ে যাবে। আর তোমার কি হবে? যার সবার জন্য চিন্তা আছে সে শেষেও খালি হাতে থেকে যাবে। না, আমি এমনটা হতে দেব না। আমার মা জবরদস্তি করে আমার বিয়ে ঠিক করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আমার মন ভেতর থেকে বিয়ের জন্য একদমই তৈরি ছিল না। এখন আমি মাকে কি বলতো যে আমি আজও সুনীলের অপেক্ষা করি? একদিন মা খুব খুশি ছিল আর বলল যে রবিবারে তুমি ভালো করে সেজে থেকো, বান্ধবীদের সাথে কোথাও যেও না, তোমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। মায়ের কথা শুনে আমি তখনও তাকে মানা করল যে আমি এখন বিয়ে করতে চাই না, আপনি আমার কথা শোনেন না কেন? মা বলেছিলেন যে তুমি একদম চুপ থাকো, আমি যা বলছি তাই করো। যদি বেশি কথা বলার চেষ্টা করো তবে ভালো হবে না, আমি তোমার আর একটা কথাও শুনব না। আর তারপর বাধ্য হয়ে আমাকে মায়ের কথার কাছে হার মানতে হয়েছিল। আর তারপর রবিবারও চলে এলো। আমার মা আমাকে সাজগোজ করতে বলেছিলেন, কিন্তু আমি সাজলম না। যে অবস্থায় আমি ছিলাম সেই অবস্থাতেই পাত্রপক্ষের সামনে চলে আসলাম। আমি বসেছিলাম যখন পাত্রের মা আমাকে হরেক রকম প্রশ্ন করছিলেন। সেই সময় আমার দৃষ্টি নিচু হয়েছিল, আর আমার মনে বারবার সুনীলের কথা আসছিল। আজ আমার সুনীলের খুব মনে পড়ছিল। পাত্রের মা আমাকে যা প্রশ্ন করতেন আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বা নাতে উত্তর দিচ্ছিলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মন চাইছিল যে আমি চিৎকার করে কাঁদি। আর সেদিন আমি ভাবছিলাম যে আমার সুনীলকে ভালোবাসা একদম উচিত হয়নি। আমার তো খুব শখ ছিল না কাউকে ভালোবাসা বা কোনো ছেলেকে নিজের প্রেমিক বানানো। এখন আমি বুঝতে পেরেছিলাম যে ভালোবাসা কোনো সহজ কাজ নয়, এতে সুখ পাওয়ার পাশাপাশি চোখে জলও পাওয়া যায়। আমার চোখ দিয়ে জল পড়তে নিলেই আমি তা মুছে নিচ্ছিলাম, যাতে কেউ সন্দেহ না করে যে আমি কাঁদছি। কিছুক্ষণই পার হয়েছে যখন হঠাৎ বাড়ির দরজা দিয়ে কেউ আমাদের ঘরের ভেতরে প্রবেশ করল। এই মানুষটি কে ছিল? সে ভেতরে এলো আর সবার সামনে দাঁড়িয়ে আমাকে ডাক দিল, নব্যা। আমি ঝটকায় তার দিকে খুব ভালো করে তাকালাম। এই কণ্ঠস্বর তো আমার খুব চেনা চেনা লাগছিল, কিন্তু এই মানুষটি কে? আমি একে চিনতে পারলাম না। সে আবার বলল, নব্যা, এসব কি হচ্ছে? সবাই তাকে অবাক হয়ে দেখতে লাগল যে এ কে, আর হঠাৎ ঘরে ঢুকে এই ধরনের কথা কেন বলছে, আমার নাম নিজের মুখে বারবার কেন নিচ্ছে। সেই সময় আমার ভাইও বাড়িতে উপস্থিত ছিল। সে ওর সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগল যে তুমি কে আর বাড়ির ভেতর কেন ঢুকে আসছ? সে বলতে লাগল যে আমি তোমার বোনকে ভালোবাসি, আমি ওকে অন্য কারোর হতে দেখতে পারবো না, এদের এখান থেকে পাঠিয়ে দাও। পাত্রের মা হঠাৎ এক ঝটকায় উঠে দাঁড়ালেন এবং আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, এ কি তোমার প্রেমিক? আমার মা বলতে লাগলেন, না না বোন, আপনার ভুল হচ্ছে, আমরা জানি না এই ছেলেকে।
তখনই সেই ছেলেটি আবার বলতে লাগল যে জি, আপনারা এখান থেকে যান, আমাকে এদের সাথে কিছু জরুরি কথা বলতে হবে। সেই মহিলা নিজের মুখে রাগ ফুটিয়ে তুলে আমার মায়ের দিকে তাকিয়ে বললেন, তুমি কি আমাদের এখানে অপমানিত করার জন্য ডেকেছ? তোমার মেয়ের তো আগে থেকেই প্রেমিক আছে, আমাদের ডেকে আসলে তুমি কি প্রমাণ করতে চেয়েছিলে? আমার মা তাদের থামানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে তার ছেলেকে নিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। তাদের যাওয়ার পর আমার ভাই সেই ছেলের কলা ধরে ফেলল। এদিকে আমিও এক নাগারে ওকে দেখছিল আর ভাবছিল যে এ কি করল। আমার ভাই ওর উপর হাত তোলার চেষ্টা করেছিল, সে আমার ভাইয়ের হাত ধরে নিল আর বলতে লাগল যে হাত আমিও তুলতে পারি, আমি তোমাদের সাথে শান্তিতে কথা বলতে চাইছি, আর তোমরা এত হাঙ্গামা করছো। সে আমার দিকে তাকালো আর বলতে লাগল যে নাব্যা, বোঝাও তোমার বাড়ির লোকজনকে, আমি সুনীল। হঠাৎ আমি ওর কথা শুনে চমকে গিয়েছিলাম এবং ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়েছিল। এ সুনীলই ছিল, কারণ ওর কণ্ঠস্বর একদম সুনীলের মতোই ছিল। আমি বললাম, তুমি সুনীল? সে বলল, হ্যাঁ আমি সুনীলই। এটা বলে আমি ওকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলাম। তখন সুনীল বলতে লাগল, তোমাকে আমাকে এভাবে দেখার দরকার নেই, আমি তোমাকে সব বলছি। আসলে আমি একজন পুলিশ অফিসার, আমি কোনো ভিখারি নই। আজ পর্যন্ত তুমি আমাকে ভিখারি বেশে দেখেছ, তাই তোমার জন্য আমাকে চেনা খুব কঠিন হচ্ছে। আমি সুনীলকে বলল, প্রতারক মানুষ, তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি কত সময় ধরে তোমার অপেক্ষা করছি, তুমি পুলিশ অফিসার তো আমি কি করব? তুমি এখনও মিথ্যে বলছো। আজ এখানে এসে তুমি নাটক করছো কেন? তুমি সবার সামনে আমাকে বেইজ্জতি করার জন্য এসেছ? তোমার এখানে আসার এটা কেমন সময় সুনীল? তুমি কি আমাকে বোকা ভেবে রেখেছ? আমি প্রতিবার তোমার কথায় ভুলব? আমি তালি বাজিয়ে ওকে এই কথাগুলো বলছিল। তো সে বলতে লাগল যে নব্বা, তুমি ভুল বুঝছ, আমি তোমাকে পুরো ব্যাপারটা বলছি। তখনই আমার মা বলতে লাগলেন, এই সব কি হচ্ছে? কেউ আমাদেরও কিছু বলবে? আর আমার ভাইও রাগে অগ্নিশর্মা হয়েছিল। এরই মধ্যে সুনীল বলতে লাগল যে আপনারা শান্ত হন, আমি আপনাদের পুরো ঘটনা বলছি। সে জানালো যে আমি একজন পুলিশ অফিসার। আমরা খবর পেয়েছিল যে এই শহরে বাচ্চা চুরির অনেক ঘটনা সামনে আসছে, তাই আমাকে তাদের ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি তাদের ভিখারি সেজেই তালাশ করতে পারত, কারণ ওরাও ভিখারি সেজেই মানুষের বাড়িতে ভিক্ষা করতে যেত এবং তাদের বাড়ি থেকে বাচ্চাদের অজুহাত দিয়ে চুরি করে নিত। আমাদের এমন একটা পুরো দলকে ধরতে হতো। অনেক সময় পর্যন্ত আমার এই শহরে সেই দলকে ধরতে খুব সমস্যা হয়েছিল, কারণ ওরা খুব চতুর লোক ছিল এবং গত 6 মাস আগে আমি তাদের ধরে ফেলেছিল। শেষ পর্যন্ত পুরো দল আমাদের হাতে ধরা পড়েছিল, কিন্তু এই সময়ে তারা আমার ওপর হামলা করে দিয়েছিল। তাদের বন্দুক থেকে বেরোনো গুলি আমার পায়ে লেগেছিল, যার কারণে আমি ঠিকমতো হাঁটতেও পারছিল না। আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমার অবস্থা এমনও ছিল না যে আমি নিজে থেকে উঠে বসতে পারি। আপনাদের বিশ্বাস না হলে আমি আমার পা দেখিয়ে দিচ্ছি। সুনীল তার প্যান্ট ওপরে তুলে তার পায়ে লাগা গুলির জখম আমাদের দেখালো, আর তারপর সে বলতে লাগল যে আমার সুস্থ হতে অনেক সময় লেগে গেল। আমি নব্যার সাথে কোনোভাবে যোগাযোগ করতে চাইছিল, কিন্তু আমার কাছে ওর কোনো ফোন নম্বর ছিল না। সুনীল আমার দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দিও নব্যা, আমি তোমাকে আমার পুলিশ অফিসার হওয়ার কথা বলতে পারিনি, কারণ যদি ভুল করেও কেউ এই খবর পেয়ে যেত যে আমি ভিখারি নই, তাহলে হয়তো আমার জন্য সেই দলকে ধরা খুব কঠিন হয়ে যেত। এই জন্যেই আমি আমার পরিচয় সবার কাছে লুকিয়েছিল, আর তোমার কাছে আমি অনেক মিথ্যেও বলেছিল। কিন্তু এটা সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। আমি এখন সুস্থ হয়েছি, তো আমি আমার আসল রূপে তোমার সামনে আসতে চাইছিল। আজ আমি তোমার সাথে দেখা করার জন্য তোমার বাড়ি আসছিল, তখন আমি বাড়ির বাইরে বড় একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখল। আমি ভাবল না জানি এই গাড়ি তোমাদের দরজায় কেন দাঁড়িয়ে আছে। তাই আমি আশেপাশের লোকেদের জিজ্ঞেস করলাম, তো তারা জানালো যে আজ তোমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। এই কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারল না, আর আমি সাথে সাথেই ভেতরে চলে আসলো, আর ওই সব মানুষের সামনে এসব হয়ে গেল। দয়া করে আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন। আমি জানি আমার কারণে আপনাদের অপমান হয়েছে, কিন্তু আমি কি করব? আমি নব্যাকে খুব ভালোবাসি। যখন আমি জানতে পারলাম যে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে, তখন আমি আমার রাগ সামলাতে পারল না। আমি আপনাদের ভরসা দিচ্ছি যে আমি একজন খুব ভালো মানুষ, আর আপনার মেয়েকে সারা জীবন খুব সুখে রাখব। সুনীলের কথা শেষ হয়ে গিয়েছিল। আমার চোখে জল ছিল, আমি কিচ্ছু বলতে পারছিল না। তখনই আমার মা আমার দিকে তাকালেন আর বলতে লাগলেন, এই ছেলে কি যা বলছে সব সত্যি? আমি মাথা নেড়ে মাকে সম্মতি জানালো। তখন মা বলতে লাগলেন, তুমিও কি সত্যিই আমার মেয়েকে ভালোবাসো? তো সে বলতে লাগল
জি হ্যাঁ, যদি আপনাদের এখনও কোনো সন্দেহ থাকে তবে আমি আমার বাবা মাকে এখানে নিয়ে আসছি, আর আপনারা আমার খোঁজ পুলিশ থানা থেকেও নিতে পারেন। আমি আমার পুলিশ থানার বড় অফিসার। ভিখারি সেজে থাকার সময় আমার আপনার মেয়েকে পছন্দ হয়ে গিয়েছিল, আর আমি নিজেকে সামলাতে পারিনি এবং একে বলে দিয়েছিল। আমি ডিউটিতে থাকত, তাই কখনো আপনাদের বাড়িতে আসার সাহসও আমি করিনি। কিন্তু আজ যখন আমাকে আপনাদের সত্যিটা বলতে হলো, তখন আমি আমার আসল রূপে আপনাদের সামনে এসে সত্যিটা বলছি। সুনীলের সব কথা শুনে আমার মা বললেন, আচ্ছা, তুমি তোমার বাবা মাকে আমাদের বাড়ি পাঠিয়ে দাও। আর তারপর এমনটাই হয়েছিল। সুনীল 2 ঘন্টা পর তার বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে এলো। তার বাবা মা খুব খুশি মনে আমার বিয়ের প্রস্তাব তাদের ছেলের জন্য চেয়ে নিলেন। আমি খুব খুশি ছিল যে সুনীল কোনো ভিখারি নয়, বরং একজন বড় অফিসার ছিল, আর আমাকে এত ভালোবাসত। আমার মনে ওর জন্য যত ভুল ধারণা ছিল সব শেষ হয়ে গেল। শীঘ্রই আমাদের দুজনের বিয়ে হয়ে গেল, এবং এখন আমরা দুজনে খুব সুখে জীবন কাটাচ্ছি। ওদিকে সুনীল আমার ভাই বোনেরও খুব খেয়াল রাখে। সে একজন ছেলের মতো আমার বাড়ির লোকেদের দায়িত্বও তুলে নিয়েছে, আর এখন সে আমাকে চাকরিও করতে দেয় না। একদিন আমার মা আমাকে দোয়া দিয়েছিল যে তোমার স্বামী তোমাকে রানী করে রাখবে। সুনীল একদম আমাকে কোনো রানীর চেয়ে কম মনে করত না। সে আমার সব ইচ্ছা পূরণ করত। তার বাবা মাও খুব ভালো ছিলেন। সুনীলের সঙ্গ পেয়ে আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। যে বাবা মায়ের দায়িত্ব কখনো আমার ছিল, এখন সে এক ছেলের মতো সেই দায়িত্ব পালন করছে। আজ আমি আমার স্বামীর সাথে খুব খুশি। ব্যাস আপনাদের এটাই বলতে চাই যে আমাদের মনে কোনো ভুল ধারণা আনার আগে সামনের জনের পরিস্থিতি সম্পর্কে ভেবে নেওয়া উচিত।